আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের ক্লাসটা আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বিকজ আজকের ক্লাসে আমরা জানবো এআই কন্টেন্ট আসলে র্যাঙ্ক করে কিনা এবং এআই কন্টেন্টটাকে আমরা কিভাবে অপটিমাইজেশন করলে এইটা র্যাঙ্ক করবে। একটু অ্যাডভান্স লেভেলের ক্লাস হবে। ক্লাসটি একটু বড় হতে পারে, বাট মনোযোগ সহকারে পুরো ক্লাসটা দেখলে ইনশাল্লাহ এই কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এআই কন্টেন্ট আমরা কিভাবে র্যাঙ্ক করতে পারি। দেখেন, এমন একটা সময় এসেছে যেখানে সবাই এআই দিয়ে কন্টেন্ট লিখছে, তাই না? কিন্তু সমস্যা হচ্ছে 95% এআই কন্টেন্ট র্যাঙ্ক করে না, ইন্ডেক্স হয় না। অনেক সময় ইন্ডেক্স হতেও প্রবলেম হচ্ছে, ট্রাফিক আসে না, ইইএটি সিগন্যাল উইক থাকে। এবং সব থেকে ভয়ের বিষয় হচ্ছে গুগল এখন বুঝে ফেলে যে কোনটা এআই কন্টেন্ট এবং কোনটা হিউম্যান জেনারেটেড কন্টেন্ট। এখন এই জায়গায় যদি আমি একটা কথা বলি, অনেকে ভাবে যে আমরা এআই কন্টেন্টটা যেহেতু র্যাঙ্ক করে না, তার মানে হিউম্যানিটিস কন্টেন্টগুলো র্যাঙ্ক করে। আমাদের মধ্যে অনেকেই ভুল করে, বিভিন্ন ধরনের টুলস পারচেস করে অথবা বিভিন্ন ধরনের গুগল থেকে আমরা টুলসের মাধ্যমে এআই কন্টেন্টটাকে হিউম্যানিটিস করি। আমরা ভাবি হিউম্যানিটিস কন্টেন্টটা র্যাঙ্ক হয় এবং বিভিন্ন টুলসে আমরা যখন পরীক্ষা করতে যাই এটা প্লাগারিস্ট কিনা, যখন দেখি যে না, এটা প্লাগারিস্ট না এবং হিউম্যান রাইট, তখন আমরা ভেবে নেই এই কন্টেন্টটা হয়তো বা র্যাঙ্ক হবে। এই কনসেপ্টটা আমাদের টোটালি একটা রং আইডিয়া। তাহলে প্রশ্ন হচ্ছে আমরা কন্টেন্টগুলোকে কিভাবে র্যাঙ্ক করব? এআই কন্টেন্ট কি র্যাঙ্ক করে না? হ্যাঁ, এআই কন্টেন্ট অবশ্যই র্যাঙ্ক করে। তাহলে সবাই র্যাঙ্ক করতে পারে না কেন? কারণ তারা এআই রাইটিং জানে কিন্তু এআই কন্টেন্ট অপটিমাইজেশন ফর্মুলা জানে না। ইনশাল্লাহ এই ক্লাসের পর আপনাদের এই কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হবে। এই পুরো ক্লাস আমরা দেখব এআই কন্টেন্টকে কিভাবে আমরা হিউম্যানিটিস করতে হয়, টপিক্যাল অথরিটি কিভাবে বিল্ড করতে হয়, এআই ডিটেকশন পাস করো না বরং গুগল এটাকে ট্রাস্ট সিগন্যাল হিসাবে কিভাবে বিল্ড করে, এনএলপি সিমান্টিক এসইও এনটিটি এসইও কিভাবে ব্যবহার করতে হয়, এআই ওভারভিউ, কন্টেন্ট স্ট্রাকচার কেমন হবে, প্রম্পট ইঞ্জিনিয়ারিং দিয়ে কিভাবে এসইও কন্টেন্ট সিস্টেম তৈরি করব, রিয়েল র্যাঙ্কিং ফর্মুলা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, আগে কি ছিল? কিওয়ার্ড লিখলাম, আর্টিকেল লিখলাম, ব্যাকলিঙ্ক করতাম, দেন আমরা র্যাঙ্কিংয়ে চলে যেতাম। এখন কিন্তু এই ফর্মুলাটা কোনোভাবে কাজে লাগে না। এখন গুগল কাজ করে সার্চ ইন্টেন্ট নিয়ে, ইউজার স্যাটিসফ্যাকশন নিয়ে, সিমান্টিক রিলেভেন্স নিয়ে, এন্টিটি আন্ডারস্ট্যান্ডিং নিয়ে, এক্সপিরিয়েন্স সিগন্যাল, ব্র্যান্ড সিগন্যাল, এঙ্গেজমেন্ট ম্যাট্রিক্স, হেল্পফুল কন্টেন্ট, কন্টেক্সচুয়াল রিলেভেন্স। মানে সব কিছুই কিন্তু গুগলে এটা দেখে, তাই না? এর মানে গুগল এখন শুধুমাত্র কন্টেন্ট র্যাঙ্ক করে না, গুগল এখন বেস্ট অ্যান্সার র্যাঙ্ক করে। ইম্পর্টেন্ট ট্রুথটা হচ্ছে এআই কন্টেন্টটা কিন্তু প্রবলেম না, প্রবলেম হচ্ছে লেজি এসইও, কপি প্রম্পট, নো স্ট্র্যাটেজি, নো এন্টিটি অপটিমাইজেশন, নো হিউম্যান লেয়ার। তো ফার্স্ট আমরা একটা গোল্ডেন ফর্মুলা জানবো। এই ফর্মুলাতে আমরা আজকের পুরো ক্লাস করব এবং এই ফর্মুলাটা মেইনটেইন করে আমরা কিভাবে একটা পারফেক্ট কন্টেন্ট রাইট করতে পারি। হিউম্যান এক্সপিরিয়েন্স প্লাস হচ্ছে সিমান্টিক এসইও, সিমান্টিক এসইও, এসইও প্লাস এনটিটি লেয়ার প্লাস ইউএক্স প্লাস ব্র্যান্ড সিগন্যাল সমান হচ্ছে র্যাঙ্কিং। এই ফর্মুলাটা মোস্ট ইম্পর্টেন্ট বর্তমানে। আপনি যদি এআই কন্টেন্টগুলোকে র্যাঙ্ক করতে চান, গুগল কিন্তু অফিসিয়ালি বলে যে এআই কন্টেন্ট অ্যালাউড, তার মানে এআই কন্টেন্ট অ্যালাউ। কিন্তু এটা বুঝতে হবে যে গুগল এআই এআই ডিটেক্ট করার চেষ্টা করে না, গুগল লো কোয়ালিটি কন্টেন্টগুলোকে ডিটেক্ট করে। যেহেতু আমরা র্যাঙ্ক করার কথা বলি এবং র্যাঙ্ক করার জন্যই আমরা কন্টেন্টটা রাইট করতেছি, সো এখানে আমাদের এটা বুঝতে হবে যে গুগল কী কী অ্যানালাইসিস করে। ফার্স্ট যেটা অ্যানালাইসিস করে সেটা হচ্ছে ইনফরমেশন, ইনফরমেশন গেইন। ওকে, ইনফরমেশন গেইন। তো আপনার কন্টেন্ট কি নতুন কোনো তথ্য দিচ্ছে কিনা, নাকি ইন্টারনেটে বা গুগলে যে তথ্য আছে একদম সেম তথ্যটা আপনি তুলে ধরছেন। গুগল অলওয়েজ লাভস ইনফরমেশন, নট অনলি ইনফরমেশন, নিউ ইনফরমেশন অ্যান্ড আপডেটেড ইনফরমেশন। সো আপনি যদি মনে করেন
যে আহ, যে কন্টেন্টগুলো আছে ইন্টারনেট বা হচ্ছে গুগলে এবং বিভিন্ন সার্চ ইঞ্জিনে যে কন্টেন্টগুলো আছে ওই প্যাটার্নে ওই তথ্যগুলো যদি আপনি রিরাইট করছেন, বাট আপনি সিমিলার টাইপের কোনো মানে সেম না রেখে রিরাইট করতেছেন, এই ইনফরমেশনগুলো এই কন্টেন্টগুলো কিন্তু গুগল র্যাঙ্ক করবে না, অর্থাৎ ইনফরমেশন গেইন এইটা গুগল কি করে, ডিটেক্ট করে। নাম্বার টু, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স সিগন্যাল। ওকে, এক্সপিরিয়েন্স সিগন্যাল, আপনি কি রিয়েল এক্সপিরিয়েন্স দিচ্ছেন কিনা, এটা ইএটি এর একটা অংশ। সো আপনি আপনার কন্টেন্টে রিয়েল এক্সপিরিয়েন্সটা অ্যাড করতেছেন কিনা, এটা নিয়ে আমি সামনে ডিপলি আলোচনা করব। নাম্বার থ্রি যেটা, সেটা হচ্ছে সিমান্টিক সিমান্টিক ডিপ, অর্থাৎ আপনি যে কন্টেন্টটা তৈরি করতেছেন, এক্সাম্পল হিসাবে আপনি মনে করেন যে আপনি একটা কন্টেন্ট তৈরি করতেছেন, যে টেকনিক্যাল এসইও নিয়ে আপনি কন্টেন্ট তৈরি করতেছেন। এই যে টেকনিক্যাল এসইওটা নিয়ে আপনি একটা কন্টেন্ট তৈরি করতেছেন, এই কন্টেন্টের সাথে পুরো প্যাটার্নটা এবং হেডিংগুলা থেকে শুরু করে টেক্সটগুলা থেকে শুরু করে কনটেক্সটগুলা সব কিছু সিমান্টিক ওয়েতে আছে কিনা। যেমন টেকনিক্যাল এসইওর সাথে আহ, আছে হচ্ছে কি কি আছে সিমান্টিক, যে স্কিমা মার্কআপ, তারপর হচ্ছে ওয়েবসাইট ইররগুলা ফিক্স করা, দেন হচ্ছে ইন্ডেক্স প্রবলেম ফিক্স করা। এই তথ্যগুলো আমি দিচ্ছি, কিন্তু আপনি যদি টেকনিক্যাল এসইওর সাথে অন পেজ এসইও বা কিওয়ার্ড রিসার্চ এই তথ্যগুলো মিলাতে যান, তাহলে ওইটার সাথে কিন্তু এইটা সিমান্টিক ডিপ হচ্ছে না। সো আমাদের প্রতিটা কন্টেন্টের টপিক বুঝে আপনাকে আপনাকে সিমান্টিক ডিপটাকে কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। তারপর হচ্ছে নাম্বার ফোর যেটা গুগল ডিটেক্ট করে, সেটা হচ্ছে ইউজার ইন্টারেকশন সিগন্যাল। এইটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এইটা মূলত কন্টেন্টটা পাবলিশ করার আগের কাজ না, বাট কন্টেন্টটা পাবলিশ করার পর এইটা গুগল ডিটেক্ট করে। অর্থাৎ আপনার কন্টেন্টের সিটিআরটা কেমন, ক্লিক থ্রো রেটটা কেমন। আপনি যদি পারফেক্টলি ম্যাটার ডিসক্রিপশনটা ভালোভাবে না দিতে পারেন, আপনার সিটিআরটা কিন্তু কমে যাবে। অ্যান্ড হচ্ছে আহ, আপনার কন্টেন্টটা যখন ইউজারদের সামনে আসতেছে, তার ক্লিক থ্রো রেটটা কেমন, অ্যান্ড হচ্ছে ড্রয়াল টাইম, স্ক্রল ডিপ, অর্থাৎ একজন ইউজার আপনার কন্টেন্টে ক্লিক করলো, ক্লিক করার পর এটা কতটুকু স্ক্রল করলো, প্লাস ওই জায়গাতে কতটুকু সময় স্পেন্ড করলো, এবং এঙ্গেজমেন্ট এটার সাথে সাথে কি হয়, এঙ্গেজমেন্টটা বাড়ে। বা হচ্ছে রিটার্ন টু এসিআরপি বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, তারা আবার রিটার্ন, ইউজাররা একজন পড়ে গেল বাট আবার রিটার্ন করলো। এই জিনিসগুলা গুগল কিন্তু খুব ডিপলি কি করে, ডিপলি এটা অ্যানালাইসিস করে। সো আমাদের কন্টেন্টটা যদি প্রপারলি ইন্টেন্ট ম্যাচ না হয়, ইউজার ফ্রেন্ডলি না হয়, তাহলে কিন্তু এই সিটিআর বলেন, ড্রয়াল টাইম বলেন, স্ক্রল ডিপ বলেন, এঙ্গেজমেন্ট বলেন, এটা কখনোই পাবে না। কারণ ইউজার যেটা চায়, তার চাওয়া অনুযায়ী আমাদেরকে একটা কন্টেন্ট তৈরি করতে হবে। তাহলে আপনি সিটিআর অ্যান্ড হচ্ছে স্ক্রল টাইম, এঙ্গেজমেন্ট, এই কন্টেন্টের উপর ইমপ্রেশনটা আপনার বাড়বে। তার মানে একটা কন্টেন্ট যখন আমরা পাবলিশ করি, গুগল যে ডিটেক্ট করে, গুগল যেটা ডিটেক্ট করে সেটা হচ্ছে ইনফরমেশন গেইন, এক্সপেরিয়েন্স সিগন্যাল, অ্যান্ড হচ্ছে সিমান্টিক ডিপ এবং ইউজার ইন্টারেকশন। এই চারটা চারটা বিষয় যদি আপনি মাথায় রেখে পুরো কন্টেন্টটাকে ইউজারদের জন্য যদি আপনি পারফেক্টলি কন্টেন্ট তৈরি করতে পারেন, সেটা এআই হোক, সেটা হিউম্যানিটিস হোক, এই জিনিসগুলা আপনাকে অনেক বেশি হেল্প করবে। ওকে, তো এখন আমরা এআই কন্টেন্ট র্যাঙ্কিং ফ্রেমওয়ার্কগুলো আমরা বলবো। সেটা হচ্ছে ফার্স্ট লেয়ারে আমরা যেটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইনটেন্ট ম্যাপিং। ওকে, ইনটেন্ট ম্যাপিং, ইনটেন্ট সরি ইনটেন্ট ম্যাপিং সব থেকে গুরুত্বপূর্ণ। কন্টেন্ট লেখার আগে যখন আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, কিওয়ার্ডটা আইডেন্টিফাই করলেন, ওই কিওয়ার্ডটা দিয়ে আপনি কন্টেন্ট তৈরি করতেছেন, আপনাকে এইটা ডিপ বুঝতে হবে যে ইউজার আসলে কি চায়। এই ইনটেন্টটা মোটামুটি কয় প্রকারের হয়, ইনফরমেশনাল, ট্রানজেকশনাল, ট্রানজেকশনাল। যদি কিওয়ার্ডের ইন্টেন্টটা ট্রানজেকশনাল হয়, তাহলে আপনাকে
ইনফরমেশনটা ওইভাবে দিতে হবে। কমার্শিয়াল কিওয়ার্ড হইলে আপনার কমার্শিয়াল মাইন্ডেই, বিজনেস মাইন্ডে আপনাকে লিখতে হবে। ন্যাভিগেশনাল হলে আপনাকে ব্র্যান্ডটাকে মেনশন করে লিখতে হবে। এবং আপনি এটা দেখবেন যে যদি প্রবলেম সলভিং হয় তাহলে আপনাকে পুরো কন্টেন্টটা ওই প্যাটার্নেই তৈরি করতে হবে। তো গুগল এসিআরপি অ্যানালাইসিস আমাদের এটা করতে হবে। কেন করতে হবে? যে কিওয়ার্ডটাকে আমি আইডেন্টিফাই করছি এইটা নিয়ে আমরা গুগলে সার্চ করলাম, সার্চ করার পর সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে মনে করেন যে আমি একটা কিওয়ার্ড আমি এখানে লিখলাম যে আহ, যে আমি এখানে লিখলাম যে বেস্ট ক্লিনিং সার্ভিস সার্ভিস ইন ঢাকা। তো এইটা একটা লং টেল কিওয়ার্ড আমি এখানে আহ, লিখে সার্চ করলাম। সার্চ করার পর আমাদের সামনে যে কন্টেন্টগুলো আসলো, এই কন্টেন্টগুলোর যেগুলো টপ র্যাঙ্কিং কন্টেন্ট, অর্থাৎ 1 থেকে 10-এর মধ্যে, যেমন এই কন্টেন্টগুলো হচ্ছে টপ র্যাঙ্কিং কন্টেন্ট, তাই না? এই কন্টেন্টগুলার যে আমি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করব, যে কিওয়ার্ডটা আমি র্যাঙ্ক করব, অলরেডি ওই কিওয়ার্ডের জন্য যারা র্যাঙ্ক করে আছে তারা কোন ধরনের ইনফরমেশন প্রোভাইড করে। আপনি 5 থেকে 10টা ওয়েবসাইট এভাবে কন্টেন্টগুলোকে অ্যানালাইসিস করলেন। অ্যানালাইসিস করার পর আপনি পুরো 5টা 10টা পেজকে অ্যানালাইসিস যখন করবেন, ভালো করে কন্টেন্টগুলো পড়বেন, 5টা 10টা র্যাঙ্ক কন্টেন্টকে, তখন আপনার ভেতরে একটা আইডিয়া ক্রিয়েট হবে যে আমি কোন ধরনের কন্টেন্টগুলোকে আমি কি প্যাটার্ন আমি লিখবো। এবং এই জায়গায় যখন আপনি 5টা কন্টেন্ট আপনি আপনি পড়তেছেন, আপনি 5টা কন্টেন্টের ইনফরমেশন নিয়ে আরও বেটার কন্টেন্ট তৈরি করতে পারবেন এবং নতুন আরও কিছু কি ভ্যালু অ্যাড করতে পারবেন। সো এইটা আপনাকে অবশ্যই অ্যাড করতে হবে। ম্যাক্সিমাম যারা কন্টেন্ট রাইট করে এআই দিয়ে, তারা কিন্তু এই কাজটা কখনই করে না। তারা শুধুমাত্র অন ক্লিকে কি করে, কন্টেন্টটা রাইট করে ফেলছে। বাট কন্টেন্ট যখন এভাবে আপনি অন ক্লিকে রাইট করেন, এআই বটগুলো আপনাকেও যে প্যাটার্নে কন্টেন্ট লিখে দিচ্ছে, আমাকেও ওই প্যাটার্নই কন্টেন্ট লিখে দিচ্ছে, অন্যকেও ওই প্যাটার্নই কন্টেন্টটা লিখে দিচ্ছে। সো ডিফারেন্ট, আপনাকে নিজেকে অন্যদের থেকে ডিফারেন্ট করতে হবে, কন্টেন্টটাকে অন্যদের থেকে ডিফারেন্ট করতে হবে। তো এই জিনিসটা হচ্ছে ইনটেন্ট ম্যাপিং। নেক্সট হচ্ছে এনটিটি অপটিমাইজেশন বা এনটিটি এসইও। এনটিটি অপটিমাইজেশন, এইও জি ওর কথা যদি আপনি 2026 সালে এসে চিন্তা করেন, বা এআই যুগে এসে যদি চিন্তা করেন, যেহেতু গুগল এখন এআই ওভারভিউ দিচ্ছে, তো গুগল এখন কি করে, কিওয়ার্ড দেখে না, গুগল এনটিটি রিলেশনশিপ বোঝে। এনটিটি আসলে কি? এনটিটি মানে হচ্ছে কিছু যেটা গুগল ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে পারে: পার্সন, ব্র্যান্ড, প্লেস, সার্ভিস, টেকনোলজি, টপিক, অর্গানাইজেশন। তো এক্সাম্পল হিসাবে অ্যাপল মনে করেন একটা ব্র্যান্ড, এটা কি? এটা ফল। এক্সাম্পল হিসাবে কি? আপেল, তাই না? অ্যাপল। তো এখন এটা কি? এটা ফল নাকি কোম্পানি? গুগল এটা কিন্তু কনটেক্সট দিয়ে বোঝে। এখন আপনি একটা কিওয়ার্ড আইডেন্টিফাই করলেন যে অ্যাপল। অ্যাপলটা আপনি আপনি গুগলকে এটা তো বোঝাতে হবে যে এটা কি, অ্যাপলটা কি নিয়ে আপনি অ্যাপলের কনটেক্সটটা কি, এটা ফল নাকি কোম্পানি। এটাই মূলত এনটিটি আন্ডারস্ট্যান্ডিং। তো কারণ গুগল এখন নলেজ গ্রাফ প্লাস এনএলপি প্লাস সিমান্টিক আন্ডারস্ট্যান্ডিং দিয়ে কন্টেন্ট অ্যানালাইসিস করে। আর যদি আপনার কন্টেন্টে স্ট্রং এনটিটি রিলেশনশিপ থাকে, তাহলে গুগল বোঝে এই কন্টেন্ট টপিক বা ডিপলি কাভার করছে। একদম বেটার রিলিভেন্স থাকতে হবে, বেটার টপিক্যাল অথরিটি, বেটার র্যাঙ্কিং, বেটার এআই ওভারভিউ, বেটার সিমান্টিক আন্ডারস্ট্যান্ডিং। সো প্রথমে বুঝতে হবে যে মেইন টপিক এনটিটি কি। তো নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে নাম্বার 3 হচ্ছে হিউম্যান হিউম্যান এক্সপিরিয়েন্স হিউম্যান এক্সপিরিয়েন্স লেয়ার। এআই কখনো রিয়েল এক্সপিরিয়েন্স রিপ্লেস করতে পারে না। আপনি এই জায়গায় এআই সব থেকে বেশি উইক। আপনার বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স দিতে পারবে, সব কিছু অ্যাড করতে পারবে, কিন্তু রিয়েল এক্সপিরিয়েন্সটা কিন্তু এআই রিপ্লেস কখনই করতে পারে না। আপনি আহ, এই জায়গাতে এই জায়গাতে আপনি পার্সোনাল ইনসাইট ব্যবহার করবেন, এটা কন্টেন্টের উপর ডিপেন্ড করবে। রিয়েল কেস স্টাডি ব্যবহার করবেন, ক্লায়েন্ট এক্সপিরিয়েন্স ব্যবহার করবেন,
তারপর যে মিস্টেকগুলো আছে মিস্টেকগুলো ব্যবহার করবেন। স্ক্রিনশট, আপনি স্ক্রিনশটগুলো দেবেন, রিয়েল স্ক্রিনশটগুলো কোনো প্রোডাক্টের বা কোনো রিভিউ, এই ধরনের রিয়েল স্ক্রিনশটগুলো আপনি দিতে পারেন। অ্যান্ড হচ্ছে ওয়ার্কফ্লোগুলো আপনি স্টেপ বাই স্টেপ শেয়ার করবেন। অর্থাৎ আমি যদি একটা এক্সাম্পল দেই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আহ, এই জিনিসটা, যে হিউম্যান এক্সপিরিয়েন্সটা কি। মনে করেন যে আপনি এসইওটা নিয়েই একটা কন্টেন্ট তৈরি করতেছেন। আপনি এই জায়গায় একটা কন্টেন্টে আপনি একটা লাইন অ্যাড করলেন যে ইন্টারনাল লিঙ্কিং হেল্পস এসইও, অর্থাৎ ইন্টারনাল লিঙ্কিংটা এসইওর জন্য হেল্প করে। বাট আমি এই কথাটা যদি এইভাবে লিখি যে আমার একটা ই কমার্স সাইটে শুধুমাত্র ইন্টারনাল লিঙ্কিং ইমপ্রুভ করে 2 মাসে আমি 40% ক্রল এফিসিয়েন্সি ইনক্রিজ করতে পেরেছিলাম। তার মানে কি, আমি কিন্তু এই জায়গায় একটা লাইন লিখতেছি যে ইন্টারনাল লিঙ্কিং হেল্পস এসইও, বাট আমি একটা ই কমার্স, এটা কি, এটা হচ্ছে আমার হিউম্যান এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে আমি আমার রিয়েল এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করলাম, যেটাকে বলা হয় স্টোরি টেলিং কন্টেন্ট, মাইক্রো স্টোরি টেলিং। ছোট ছোট স্টোরিগুলো আপনি কন্টেন্টে শেয়ার করুন, এইটা গুগল সব থেকে বেশি লাভ করে। যে রিয়েল এক্সপিরিয়েন্স, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে কন্টেন্টগুলো সাজাইতেছি, আমি আমার নিজের এক্সপিরিয়েন্সটা আমি আমি নিজের এক্সপিরিয়েন্সের কথা বলতেছি। এটাই কিন্তু রিয়েল এক্সপিরিয়েন্স এবং এআই এক্সপিরিয়েন্সের মধ্যে ডিফারেন্স। এআই লিখে দিল আপনাকে যে কি ইন্টারনাল লিঙ্কিং হেল্পস এসইও, বাট আমি এইভাবে যদি একটু নিজেকে, আমি যদি এইভাবে কন্টেন্টটাকে অপটিমাইজেশন করি, আমি একটা ই কমার্স সাইটে শুধু ইন্টারনাল লিঙ্কিং ইমপ্রুভ করে 2 মাসে 40% ক্রল এফিসিয়েন্সি ইনক্রিজ করতে পেরেছিলাম। এটাই হচ্ছে ডিফারেন্স। তো এটা আমরা বুঝলাম যে হিউম্যান এক্সপিরিয়েন্সটা কি। যদিও এর আগে বলছি যে সিমান্টিক ডিপ, এই সিমান্টিক এসইওটা, এটা এটা আপনার এই স্ট্রাকচারটা একদম আপনার ঠিক রাখতেই হবে। মানে মেইন টপিকের সাথে, আমি যদি আর একটু ডিপলি বলি, যে মেইন টপিকের সাথে আপনি, তার সাথে আপনি সাব টপিক অ্যাড করবেন, তার সাথে আপনি রিলেটেড টার্মসগুলো অ্যাড করবেন, ওই টপিকের উপর আপনি কোশ্চেনগুলো অ্যাড করবেন, আবার কোশ্চেনের অ্যান্সারগুলো আপনি দেবেন। ওকে, যেমন আমি একটু আগে যেটা বললাম যে আহ, ওই যে অন পেজ, সরি, ইন্টারনাল লিঙ্কিং এর কথা, আমি এভাবে বলতে পারি যে ইন্টারনাল লিঙ্কিং কি এসইও র্যাঙ্কিং এর জন্য হেল্প করে। তো এই কোশ্চেনটা করার পর এবং ওইটার ডিটেইলসটা আমি নিজেই দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কোশ্চেন, এবং আমি অ্যান্সারটা করছি। যদিও এটা এফএকিউ এর মধ্যে পড়ে না, এটা কন্টেন্টের কনটেক্সটের মধ্যে পড়ে। তো এন্টিটিস অ্যান্ড কন্টেকচুয়াল, মানে কন্টেকচুয়াল মিনিংগুলা আমরা এই জায়গায় প্রকাশ করার চেষ্টা করব। নাম্বার 5 যেটা, সেটা হচ্ছে টপিক্যাল টপিক্যাল অথরিটি। টপিক্যাল অথরিটি, এই টপিক্যাল অথরিটিটি কি, একটা আর্টিকেল দিয়ে এখন র্যাঙ্ক করা কঠিন, তাই না? আপনাকে টপিক্যাল ক্লাস্টার বিল্ড করতে হবে। এক্সাম্পল হিসাবে যদি আমি বলি, মেইন টপিকটা আমি যে একটা কন্টেন্ট লিখতেছি, মনে করেন যে আমি এআই এসইও নিয়ে আমি কন্টেন্ট লিখতেছি, এআই এসইও, এটা নিয়ে হচ্ছে আমি একটা কন্টেন্ট তৈরি করতেছি। আসলে এখানে লেখা যাচ্ছে না, যাই হোক। তো এই এই সাপোর্টিং টপিকগুলো কি কি, যে এআই কন্টেন্ট রাইটিং, এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এআই ডিটেকশন, এআই কন্টেন্ট হিউম্যানাইজেশন, সিমেন্টিক এসইও, এনটিটি এসইও, তাই না? এই জিনিসগুলো হচ্ছে আপনার টপিক্যাল অথরিটি, মানে একটা কন্টেন্টের টপিকগুলো, যে টপিকগুলোর অথরিটি আরো বেশি ক্রিয়েট করবে, এই টপিকগুলোকে আমি কি করব, আরো ইন ডিটেলস এখানে বর্ণনা করব। তারপর যেটা, সেটা হচ্ছে ইউএক্স অপটিমাইজেশন। ইউএক্স অপটিমাইজেশন, অপটি অপটিমাইজেশন। ইউএক্স সিগন্যালটা আসলে বিভিন্নভাবে হয়। এটা আসলে টেকনিক্যালি একটা, মানে পুরো শুধুমাত্র একটা কন্টেন্টের উপর ডিপেন্ড করে না, পুরো একটা ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে। তো এটা হচ্ছে মোবাইল অপটিমাইজেশনটাও কিন্তু ইউএক্স সিগন্যালের মধ্যে পড়ে। তারপর হচ্ছে রিডিং এক্সপিরিয়েন্স, মানে যতটুকু বোঝানো দরকার আপনি কন্টেন্টটা ততটুকুই রাখলেন, তার থেকে বেশি বড় রাখলেও প্রবলেম, যেটা রিডিং এক্সপিরিয়েন্সটা ব্যাড হবে।
আপনি কন্টেন্টটা ছোট রাখেন কিন্তু ইনফরমেশন আপনি ভরপুর রাখেন। তারপর হচ্ছে ভিজুয়াল স্টোরিগুলো যদি আপনি কন্টেন্টে যদি তুলে ধরতে পারেন, টেবল অফ কন্টেন্ট যদি আপনি দিতে পারেন, বুলেট পয়েন্ট, তারপর হচ্ছে নাম্বারিং, এগুলো কিন্তু ইএক্স সিগন্যালের মধ্যে পড়ে। একটা ওই পেজের স্পিডটা কেমন, তারপর হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ এলিমেন্টস, তারপর হচ্ছে এলিমেন্টস ডিজাইন কেমন, শর্ট প্যারাগ্রাফগুলো আপনি ব্যবহার করতেছেন, তাই না? পুরো কন্টেন্টের স্ট্রাকচার ডিজাইনটা কেমন, এগুলো হচ্ছে ইউএস সিগন্যাল। এগুলোর দিকে আপনাকে মনোযোগ দিতে হবে। তো এখন কথা হচ্ছে যে এআই কন্টেন্টগুলো ফেইল করে কারণ পুরো ওয়াল অফ টেক্সট মানুষ পড়তেই চায় না। তো আমাদের কন্টেন্টগুলো এমনভাবে তৈরি করতে হবে যেন ইউজার যেন পড়তে বাধ্য হয়। তো ব্র্যান্ড সিগন্যাল, 7 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে ব্র্যান্ড সিগন্যাল। ব্র্যান্ড সিগন্যাল এইটা আসলে এখনকার সময়ে এখনকার সময়ে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক। ব্র্যান্ড সিগন্যাল 2026-এ ব্র্যান্ড সব থেকে র্যাঙ্কিং ফ্যাক্টর হয়ে অলরেডি দাঁড়িয়েছে। তো গুগল ট্রাস্ট করে যে অথর, তারপর হচ্ছে সোশ্যাল প্রেসেন্স, তারপর হচ্ছে মেনশন অ্যান্ড হচ্ছে ব্র্যান্ডেড সার্চ অ্যান্ড কমিউনিটি। এই ব্র্যান্ড সিগন্যালটা বাড়াতে গেলে আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে আপনাকে পপুলার হতে হবে। আপনার নিজের ব্র্যান্ডিং করা, আপনার নিজের কোম্পানির ব্র্যান্ডিং করা আপনি যত বেশি করবেন, আপনার ওই জায়গাতে যে আমাদের ওই কন্টেন্টের মেনশন থাকবে এবং ওই মেনশন থেকে যে আপনার ট্রাফিক আসবে, অনেকটা আপনি বলতে পারেন সোশ্যাল শেয়ার লিঙ্কগুলো থেকে যে ট্রাফিকগুলো পাই। সো এই জিনিসটাই যে আপনি বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে আপনাকে ব্র্যান্ডিং করতে হবে। এখন আমরা এই যে প্রম্পটের কথা বলি, যে আমরা ওয়ান ক্লিকে একটা কন্টেন্ট তৈরি করে ফেলি, যে রাইটে কন্টেন্ট এইটা ওইটা লিখি, তাই না? তো ব্যাড প্রম্পট হচ্ছে এরকম যে রাইট আর্টিকেল অ্যাবাউট টেকনিক্যাল ইস্যু, রাইট আর্টিকেল অ্যাবাউট এইটা ওইটা হাবড়ি জাবড়ি যা আছে সব। তো রেজাল্ট হচ্ছে এগুলোকে বলা হয় জেনেরিক ট্রাশ, মানে সাধারণভাবে যে সবাই তৈরি করে, আমরা ওই সাধারণভাবেই প্রম্পট ইঞ্জিনিয়ারিং করে আমরা কন্টেন্টগুলো তৈরি করতেছি। তো অ্যাডভান্স যে প্রম্পট ফর্মুলাটা, এটা হচ্ছে আপনাকে আপনাকে রোল দিতে হবে। আমি যদি একটু এখানে আমি লিখেই দেই যে অ্যাডভান্স প্রম্পট সিস্টেমটা হচ্ছে আপনার কন্টেন্টের রোল থাকবে। ওকে, আপনার কন্টেন্টের রোল থাকবে, আপনার কন্টেন্টের কনটেক্সট থাকবে। আমরা তো অবশ্যই একটা কিওয়ার্ডগুলো ফোকাস করে আমরা দেই, তাই না? ওইটা তো থাকবেই, বাট আপনার কন্টেন্টের গোল থাকবে। মানে প্রম্পটগুলো এমনভাবে সাজানো, এবং এইভাবে আমাদের কি করতে হবে, আমাদের এআইটাকে আমাদের কি করতে হবে, ডিরেকশন দিতে হবে। আপনার অডিয়েন্স কারা, যেটা আপনার হচ্ছে সার্চ ইন্টেন্টটা ঠিক রাখবে, অডিয়েন্স কারা, এবং আপনি কোন টোনে লিখবেন, এই টোনগুলো তুলে ধরতে হবে। তারপর হচ্ছে এসইও কি, এসইও লেয়ারটাকে বোঝাতে হবে যে কোন লেয়ার আপনি, এসইও লেয়ার কোন ফর্মুলাটা হচ্ছে আপনি ব্যবহার করবেন, এসইও লেয়ার। তারপর হচ্ছে এনটিটি অপটিমাইজেশনের কথা আপনি এখানে উল্লেখ করতে হবে। দেন হচ্ছে স্ট্রাকচার অ্যান্ড হচ্ছে এক্সপিরিয়েন্স। ওকে, এক্সপিরিয়েন্স, রিয়েল এক্সপিরিয়েন্সগুলো আপনি যেখানে তুলে ধরতেছেন, এইটা আপনার পুরো টোটাল কনসেপ্টটাকে কি করতে হবে, এআইটাকে বোঝাতে হবে, তাহলে আপনি একটা অ্যাডভান্স প্রম্পট তৈরি করতে পারবেন। তো প্রথমে একটা কথা বলছিলাম যে আমাদের মধ্যে অনেক এক্সপার্টরা আছে যারা এআই কন্টেন্টকে হিউম্যান রাইটিং সিস্টেমটা করে, কিভাবে বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করে। তারা মনে করে যে এটা হিউম্যান রাইট কন্টেন্ট, এটা র্যাঙ্ক করবে। আসলে এটা তো কনটেক্সট বুঝে হিউম্যান রাইট করে না, ওরা ওদের ফর্মুলাতে করে। তো মানুষ এটা ভুল বোঝে। হিউম্যানাইজেশন মানে শুধুমাত্র এআই ডিটেক্ট কিন্তু পাস করা না, এখানে আপনাকে অথেন্টিসিটি, পার্সোনালিটি, এক্সপেরিয়েন্স, ইউনিক ইনসাইট এবং রিয়েল এক্সাম্পলের মাধ্যমে আপনাকে কি করতে হবে, একটা কন্টেন্টকে হিউম্যান রাইটের আন্ডারে নিয়ে যেতে হবে। তো হিউম্যানাইজেশন ফর্মুলার কথা যদি আমি বলি, যে এখানে আপনি যদি একটা কন্টেন্টকে হিউম্যান করতে চান, তাহলে আমি বলবো যে আপনি এখানে অ্যাড এক্সপিরিয়েন্স শেয়ার করেন, আপনি রিয়েল এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করেন, আপনি মাইক্রো স্টোরি শেয়ার করেন, অর্থাৎ অ্যাড স্টোরিটা শেয়ার করেন, এবং রিয়েল এক্সাম্পল শেয়ার করেন প্রতিটা টপিকের সাথে। অ্যান্ড হচ্ছে আপনার অপিনিয়ন কি, এবং আপনার কন্টেন্টের অপিনিয়ন কি,
এবং ভিজুয়াল প্রুফ যদি আপনি দিতে পারেন, ভিজুয়াল গ্রাফ, এবং এইটাও কিন্তু, এই ভিজুয়াল গ্রাফটা কিন্তু এআই দিয়ে তৈরি করা যায়। আপনি চাইলে এই ভিজুয়াল গ্রাফিক্সটা ইমেজও কিন্তু আপনি এটাকে প্রুফড আকারে আপনি দিতে পারেন, যেটা আপনার কন্টেন্টটাকে একদম রিয়েল আপনার এআই থেকে হিউম্যানাইজেশন ফর্মুলাতে নিয়ে যাবে। যে একটা কন্টেন্ট অপটিমাইজেশন যখন আমরা করি অন পেজ এসইওর দিকে, এই অন পেজ এসইও অপটিমাইজেশনের জন্য আমরা মূলত একটা কিওয়ার্ড সিলেক্ট করি এবং সাথে সাথে এলএসআই এবং সিমান্টিক কিওয়ার্ডগুলো আমরা সিলেক্ট করি। তো টাইটেল অপটিমাইজেশনের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এখানে এই টাইটেলটা, মানুষ প্রথম টাইটেলটাই দেখে এবং টাইটেলের মধ্যে কিউরিওসিটি থাকতে হবে, অ্যান্ড মেইন কিওয়ার্ড থাকতে হবে, ইমোশন থাকতে হবে এবং ইন্টেন্টটা স্পষ্ট থাকতে হবে। অর্থাৎ একটা টাইটেল দেখে যেন মানুষের মধ্যে, ওই মনের মধ্যে ওই কিউরিওসিটিটা ক্রিয়েট হয় যে আমার ওখানে যেতে হবে, এবং কিওয়ার্ডগুলো, মেইন কিওয়ার্ডটা ন্যাচারালভাবে থাকতে হবে, ইমোশন তো অবশ্যই থাকতে হবে। কারণ মানুষ, আপনি যখন কোনো কিছু সেল করবেন বা হচ্ছে একটা কন্টেন্ট তৈরি করবেন, অবশ্যই আপনাকে ইমোশনটাকে প্রায়োরিটি দিতে হবে এবং ইন্টেন্ট, স্পষ্ট ইন্টেন্ট থাকতে হবে যে একজন ইউজার যেটা চায়। যেমন আমি এখানে গুগলে গিয়ে সার্চ করলাম যে হোয়াট ইজ স্কিমা মার্কআপ। ওকে, স্কিমা মার্কআপ। তো এটা লিখে যখন আমি সার্চ করলাম, দেখেন আমার ইন্টেন্টের সাথে স্কিমা মার্কআপ, হোয়াট ইজ অ্যান্ড হাউ টু ইমপ্লিমেন্ট ইট, দেখেন আমার মেইন কিওয়ার্ডটাও কিন্তু এখানে আছে এবং এটা আমার কিউরিওসিটি ক্রিয়েট করছে যে হোয়াট ইট ইজ, এটা কি, এবং হাউ টু ইমপ্লিমেন্ট ইট, এটা এবং কিভাবে আমি এটাকে আমি ইমপ্লিমেন্ট করব। কারণ এইটা কিন্তু সার্চ ইন্টেন্টটা বুঝে কিন্তু এই টাইটেলটা ক্রিয়েট করা হয়েছে। বিকজ যারা স্কিমা মার্কআপটা সম্পর্কে জানতে আসবে, কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, এইটাও কিন্তু তার কিউরিসিটি থাকবে। এই বিষয়গুলো, ছোট ছোট ট্রিক্সগুলো আমাদের ফলো করে আমাদের একটা টাইটেল অপটিমাইজেশন করতে হবে। এবং হেডিং স্ট্রাকচারের কথা যদি বলি, H1, H2, H3 অ্যান্ড বাকি যে হেডিংগুলো আছে, এখানে মেইন কিওয়ার্ড এবং সিমান্টিক ফ্লো রাখতে হবে। আপনার রিলেটেড কিওয়ার্ডগুলো ভালোভাবে অপটিমাইজেশন করতে হবে। তারপর এনএলপি অপটিমাইজেশন, অর্থাৎ আপনি সিনোনিম ওয়ার্ডগুলো ব্যবহার করবেন। মেইন কিওয়ার্ডটা যদি আপনি অতিরিক্ত ব্যবহার করেন বা রিলিভেন্ট কিওয়ার্ডগুলো যদি আপনি অতিরিক্ত ব্যবহার করেন, তাহলে কি হবে, কিওয়ার্ডের ডেনসিটির পরিমাণটা বেড়ে যাবে। তো ডেনসিটির পরিমাণ যদি বাড়া হয়, তাহলে ওটা কিওয়ার্ড স্টাফিংয়ের মধ্যে পড়বে, যার কারণে আপনাকে এনএলপি অপটিমাইজেশন অর্থাৎ সিনোনিম ওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে, কিওয়ার্ডের অ্যান্ড রিলেটেড টার্মসগুলো ব্যবহার করতে হবে, কন্টেক্সচুয়াল কিওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে, তাহলে ওই কন্টেন্টটা আরও বেশি পাওয়ারফুল হয়। আবার ইন্টারনাল লিঙ্কিং স্ট্র্যাটেজির কথা যদি বলি, এখানে আপনার মনে করেন যে কন্টেক্সচুয়াল লিঙ্কগুলো ব্যবহার করেন, সাইলো স্ট্রাকচার অনুযায়ী আপনি লিঙ্কগুলো ব্যবহার করেন, প্লাস এখানে টপিক্যাল রিলিভেন্স রাখেন, অথরিটি ফ্লো রাখেন। আপনার যে কন্টেন্টে আপনি ইন্টারনাল লিঙ্ক ব্যবহার করতেছেন, তার সাথে রিলেটেড যে কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্টের লিঙ্কগুলো ব্যবহার করেন। স্কিমা অপটিমাইজেশন, এটা মোস্ট ইম্পর্টেন্ট, একটা কন্টেন্টকে আরও বেশি পাওয়ারফুল করে। গুগলের কাছে একদম ইন্ডিকেটলি চিহ্নিত করার জন্য এটা কিন্তু আরো ভালোভাবে কাজ করে, যে ইম্পর্টেন্ট স্কিমা, বিভিন্ন ধরনের স্কিমা আছে যেটার সাথে যায়, যেমন আর্টিকেল, এফএকিউ, হাউ টু অর্গানাইজেশন পারসন, তারপর হচ্ছে রেটিং স্কিমা, অ্যাগ্রিগেট স্কিমা। তো একই কন্টেন্টে কিন্তু দুইটা তিনটা স্কিমা অ্যাড করা যায়, বাট ওইটার টপিকের সাথে স্কিমাটা মিল থাকতে হবে। তো মোটামুটি অন পেজ এসইওর মধ্যে কন্টেন্টটাকে অপটিমাইজেশন করার জন্য এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এবং এআই ওভারভিউ এর কথা যদি বলি, এখন এআই ওভারভিউ অনেক ট্রাফিক নিয়ে আসছে, অর্থাৎ অ্যান্সারিং ইঞ্জিন অপটিমাইজেশনের কথা। তখন আপনাকে প্রতিটা কন্টেন্টের, ওই যে যেটা বলছিলাম যে কোশ্চেন করা এবং ডিরেক্ট অ্যান্সার করা, তারপর হচ্ছে কনসিস এক্সপ্লেনেশন, বুলেট পয়েন্ট ব্যবহার করা, এফএকিউ ব্যবহার করা, স্ট্যাটিস্টিক্স ব্যবহার করা, ডেফিনিশন, স্ট্রাকচার ফরম্যাট ব্যবহার করা, তাহলে আপনার কন্টেন্টটা এআই ওভারভিউতে আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। গুগল এই জায়গায় কি পুল করে, ক্লিয়ার অ্যান্সার, স্ট্রাকচার ইনফরমেশন, ট্রাস্টেড সোর্স এবং ইইএটি। এই পুরো কন্টেন্টটার ক্ষেত্রে আপনাকে ইইএটি ফর্মুলাটা মেনটেন করতে হবে, অর্থাৎ এক্সপিরিয়েন্স, এক্সপার্টাইজ, অথর এবং ট্রাস্ট। পুরো কন্টেন্টে এই ইইএটি মেনটেন করে আপনাকে কন্টেন্ট লিখতে হবে। আপনারা যদি ইইএটি সম্পর্কে না জানেন, অলরেডি আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও পাবলিশ করা আছে, ইইএটি হেদায়েত লিখলে আপনার ওই ভিডিওটা চলে আসবে। এইটা পুরো কন্টেন্টের জন্য ইইএটি সিগন্যালটা এখন সব থেকে পাওয়ারফুল হিসেবে কাজ করে। তো ফুল ওয়ার্কফ্লো যদি আমি বলি,
স্টেপ নাম্বার ওয়ানে কিওয়ার্ড রিসার্চ করতে হবে প্লাস ইন্টেন্ট রিসার্চ করতে হবে। স্টেপ নাম্বার টুয়ে এসিআরপি অ্যানালাইসিস করতে হবে। স্টেপ নাম্বার থ্রিতে এনটিটি কালেকশন করতে হবে। স্টেপ নাম্বার ফোরে সিমান্টিক ম্যাপ তৈরি করতে হবে। স্টেপ নাম্বার ফাইভে অ্যাডভান্স প্রম ইঞ্জিনিয়ারিং করতে হবে। স্টেপ নাম্বার সিক্স এআই ড্রাফট এবং স্টেপ নাম্বার সেভেন হিউম্যান এক্সপিরিয়েন্স অ্যাড করতে হবে। এবং স্টেপ নাম্বার এইটে যদি বলি অন পেজ এসিও আমাদের প্রপারলি কমপ্লিট করতে হবে, যেটা যেভাবে আমি বললাম ইন্টারনাল লিঙ্কিং ঠিকভাবে করতে হবে, স্কিমা ইউএক্স অপটিমাইজেশন এবং কন্টেন্টগুলা আপনি একইভাবে কখনোই রাখতে পারবেন না। মাঝে মাঝে আপনাকে আপডেট করতে হবে, নতুন নতুন ইনফরমেশন অ্যাড করতে হবে, আরও বেশি ইনফরমেশন বাড়াতে হবে। এআই দিয়ে যারা কন্টেন্ট লেখে বিগেস্ট মিস্টেকটা হচ্ছে অন ক্লিক এআই আর্টিকেল, অর্থাৎ একই ক্লিকে এআই আর্টিকেলটা তৈরি করা হয়। নো এক্সপিরিয়েন্সগুলো অ্যাড করা হয় না। কিওয়ার্ড স্টাফিং, একই কিওয়ার্ড বারবার ব্যবহার করা হয়। নো সিমান্টিক এসইও অ্যান্ড হচ্ছে নো ইন্টারনাল লিঙ্কিং, থিন কন্টেন্ট এবং ব্র্যান্ড সিগন্যালটা ঠিক মতো পায় না, সেম প্রম্পট রিপিটেশন করে। তো এই জিনিসগুলা পাবলিশড উইদাউট অপটিমাইজেশন, সরাসরি এআইটা লিখে সরাসরি পাবলিশ করে, বাট হিউম্যান যে টাচ দিতে হবে এই টাচটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এই টাচটা না দেওয়ার কারণে এআই কন্টেন্টগুলো র্যাঙ্ক পায় না। তো এআই মোটামুটি সবাই ব্যবহার করে, শুধু এআই ব্যবহার করলে আপনি ইউনিক না। ইউনিক আপনি তখনই হবেন যখন আপনি আপনার এক্সপিরিয়েন্স থাকবে, আপনার স্ট্র্যাটেজি থাকবে, আপনার ইনসাইট থাকবে, আপনার সিস্টেমটা থাকবে। তো মনে রাখবেন এআই কখনো এসইও এক্সপার্টকে রিপ্লেস করবে না, কিন্তু এআই ব্যবহার করতে পারে এমন এসইও এক্সপার্ট পুরো ইন্ডাস্ট্রি ডমিনেট করবে। সো শুধু এআই কন্টেন্ট জেনারেট করবেন না, এআইকে ব্যবহার করুন একটা পাওয়ারফুল এসইও ওয়াপন হিসাবে। তো আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমি একদম রিয়েল এক্সাম্পল দিয়ে একটা কন্টেন্ট স্ট্র্যাটেজির একটা ভিডিও আমি তৈরি করব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।